এস আলম গ্রুপ লুট করেছে 1,90,000 কোটি টাকা। এই 1,90,000 কোটি টাকা টোটাল এডিবির গভর্নমেন্ট আগামী বাজেটে যে পরিমাণ খরচ করতে চায় এক্স্যাক্টলি সেই পরিমাণটা। এবার চিন্তা করে দেখুন আমাদের টাকা কোথায় যাচ্ছে, কেন আমরা বাজেট ইমপ্লিমেন্ট করতে হিমশিম খাই। এবার আসি ব্যাংকিং সেক্টর। শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশের ব্যাংকিং সেক্টর অর্থনীতির প্রাণকেন্দ্র। কারণ হচ্ছে ব্যাংকিং সেক্টরের উপরে নির্ভর করে ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এমপ্লয়মেন্ট, অল অফ দিস, এই সবগুলো বিষয়, ইনফ্লেশন, মানিটারি পলিসি, সবগুলো ব্যাংকিং সেক্টরের সাথে রিলেটেড। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশের ব্যাংকিং সেক্টর ধ্বংসপ্রাপ্ত। সো কোশ্চেন হচ্ছে আমাদের দেশের ব্যাংকিং সেক্টরের মেইন প্রবলেমগুলো সবারই হয়তো জানা, তারপরও আমি একটু কিছু স্ট্যাটিস্টিক্স দিব। নাম্বার 1 প্রবলেম হচ্ছে ভয়াবহ ঋণ খেলাপি। আমাদের আগামী বছরের প্রপোজড বাজেটের সাইজ সচিব মহোদয় বলেছেন 9,30,000 কোটি টাকা। বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ 6,30,000 কোটি টাকা। সো আপনারা একটু ভেবে দেখুন, একটা বাজেটের প্রায় 75% আমাদের খেলাপি ঋণ আছে। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে এই খেলাপি ঋণ যদি না থাকে তাহলে আমাদের বাজেটটা ইমপ্লিমেন্টেশনে কি ইম্প্যাক্ট ফেলতে পারতো এবং এটাকে কোথায় নিয়ে যাওয়া যেত। কারণ একটু আগে সিপিডির গবেষক উনি বলেছেন যে আসলে ইমপ্লিমেন্টেশন করা যায় না, কারণ হচ্ছে আমাদের তো সেই পরিমাণ টাকা নেই। টাকা নেই কেন? কারণ হচ্ছে আমাদের টাকা পাচার হচ্ছে, চুরি হচ্ছে, খেলাপি হচ্ছে। এগুলো হচ্ছে ইফেক্টিভ জায়গা। যদি আপনারা সংস্কার করতে চান, এখানে এনসিপির বেশ কয়েকজন মাননীয় সংসদ সদস্য আছেন, আপনারা এগুলো নিয়ে আশা করি কথা বলবেন। 75% বাজেটের যদি খেলাপি ঋণ থাকে, সেই জায়গায় কাজ করার জায়গা আছে এবং সেখানেই কাজ করতে হবে। কারণ হচ্ছে এই টাকাগুলো তো ছিল, সেটা নাই হয়ে গিয়েছে আমাদের অর্থনীতি থেকে পাচারের জন্য, দুর্নীতির জন্য। ব্যাংকিং সেক্টর সংস্কার, এর সাথে বাংলাদেশের বাজেটের সম্পর্ক, এটার উপরে আলোচনার চেষ্টা করব। সো আমি প্রথমে ব্যাংকিং সেক্টর নিয়ে একটু কথা বলতে চাই এবং এর সাথে বাজেটের সম্পর্কটা কী রকম। আগামী 2026-27 অর্থ বছরের এডিপি যেটা বলি আমরা, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটার সাইজ ধরা হয়েছে আনুমানিক 3 লক্ষ কোটি টাকা। এই 3 লক্ষ কোটি টাকার মধ্যে গভর্নমেন্ট ফাইন্যান্স করার প্ল্যান করছে 1,90,000 কোটি টাকা। বাকি 1,10,000 কোটি টাকা গভর্নমেন্ট ঋণ করে ফাইন্যান্সিং করার প্ল্যান করছে। আমি অনেকগুলো পরিসংখ্যান দিব, যেহেতু ইকোনমিস্ট, বোঝানোর চেষ্টা করব বাজেটের সাথে আমাদের বাজেটের বিভিন্ন সেক্টরে যে ব্যয়গুলো হয়, আর আমার আলোচনার ফোকাস হবে দুর্নীতি বিভিন্ন এই দুইটা সেক্টরের। আপনারা সবাই জানেন 2009 থেকে 2023 এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। আর বিএনপি জামাত সরকারের সময় 2001 থেকে 6 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে পাচার হয়েছে $12.4 বিলিয়ন। এবার আসি ব্যাংকিং সেক্টর। শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশের ব্যাংকিং সেক্টর অর্থনীতির প্রাণকেন্দ্র। কারণ হচ্ছে ব্যাংকিং সেক্টরের উপরে নির্ভর করে ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এমপ্লয়মেন্ট, অল অফ দিস, এই সবগুলো বিষয়, ইনফ্লেশন, মানিটারি পলিসি, সবগুলো ব্যাংকিং সেক্টরের সাথে রিলেটেড। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশের ব্যাংকিং সেক্টর ধ্বংসপ্রাপ্ত। সো কোশ্চেন হচ্ছে আমাদের দেশের ব্যাংকিং সেক্টরের মেইন প্রবলেমগুলো সবারই হয়তো জানা, তারপরও আমি একটু কিছু স্ট্যাটিস্টিক্স দিব। নাম্বার 1 প্রবলেম হচ্ছে ভয়াবহ ঋণ খেলাপি। আমাদের আগামী বছরের প্রপোজড বাজেটের সাইজ সচিব মহোদয় বলেছেন 9,30,000 কোটি টাকা। বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ 6,30,000 কোটি টাকা। সো আপনারা একটু ভেবে দেখুন, একটা বাজেটের প্রায় 75% আমাদের খেলাপি ঋণ আছে। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে এই খেলাপি ঋণ যদি না থাকে তাহলে আমাদের বাজেটটা ইমপ্লিমেন্টেশনে
কী ইম্প্যাক্ট ফেলতে পারতো এবং এটাকে কোথায় নিয়ে যাওয়া যেত। কারণ একটু আগে সিপিডির গবেষক উনি বলেছেন যে আসলে ইমপ্লিমেন্টেশন করা যায় না, কারণ হচ্ছে আমাদের তো সেই পরিমাণ টাকা নেই। টাকা নেই কেন? কারণ হচ্ছে আমাদের টাকা পাচার হচ্ছে, চুরি হচ্ছে, খেলাপি হচ্ছে। এগুলো হচ্ছে ইফেক্টিভ জায়গা। যদি আপনারা সংস্কার করতে চান, এখানে এনসিপির বেশ কয়েকজন মাননীয় সংসদ সদস্য আছেন, আপনারা এগুলো নিয়ে আশা করি কথা বলবেন। ৭৫% বাজেটের যদি খেলাপি ঋণ থাকে, সেই জায়গায় কাজ করার জায়গা আছে এবং সেখানেই কাজ করতে হবে। কারণ হচ্ছে এই টাকাগুলো তো ছিল, সেটা নাই হয়ে গিয়েছে আমাদের অর্থনীতি থেকে পাচারের জন্য, দুর্নীতির জন্য। এরপরে আসি যে রাজনৈতিক প্রভাব এবং লুটপাট, এটা করে ব্যাংকিং সেক্টরকে অলমোস্ট খালি করে দেওয়া হয়েছে বছরের পর বছর ধরে। $17 বিলিয়ন শুধু ব্যাংকিং সেক্টর থেকে লুট হয়েছে, যেটা আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের 66%। তো আমরা জানি প্রতি বছরই ইরেসপেক্টিভ অফ দ্য পলিটিক্যাল রিজাইম, যখনই এডিপির বাজেট দেওয়া হয় সেটা ইমপ্লিমেন্টেশনে হিমশিম খেতে হয়। অথচ দেখেন 66% অফ দ্য এডিপি প্রোগ্রাম, এটা শুধু ব্যাংকিং সেক্টর, ওই পরিমাণ অর্থ শুধু ব্যাংকিং সেক্টর থেকে লুটপাট হয়েছে। এস আলম গ্রুপ আপনারা সবাই জানেন, পৃথিবীর সবাই জানে আশা করি। আপনাদের আগের প্রোগ্রামে এই দুর্নীতি নিয়ে কথা বলার পরে সামিট গ্রুপের জিএম আমাকে ফোন করেছিল, সিইওর সাথে আমাকে মিটিং করার অনুরোধ করছে, আমরা তাদের যেন প্লান্ট ঘুরে দেখাবে আমাকে। আজকে হয়তো আবার এস আলম গ্রুপ থেকে ফোন পেতে পারি। এস আলম গ্রুপ লুট করেছে 1,90,000 কোটি টাকা। এই 1,90,000 কোটি টাকা টোটাল এডিবির গভর্নমেন্ট আগামী বাজেটে যে পরিমাণ খরচ করতে চায় এক্স্যাক্টলি সেই পরিমাণটা। এবার চিন্তা করে দেখুন আমাদের টাকা কোথায় যাচ্ছে, কেন আমরা বাজেট ইমপ্লিমেন্ট করতে হিমশিম খাই। এবং দুঃখজনক বিষয়, আবারও বলছি, এর আগের দিনও বলেছিলাম, বর্তমান গভর্নমেন্ট ব্যাংক রেজলিউশন অ্যাক্ট 2026 করে আবার এই ব্যাংক লুটেরাদের আবার ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার এই সুযোগ করে দিয়েছে। সো মাননীয় সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি সংস্কার নিয়ে সংসদে কথা বলেন বাজেট আলোচনায়, এই যে ব্যাংকিং খাতের লুটপাট এবং এই যে বর্তমান সরকার আবারও এই লুটেরাদেরকে নিয়ে আসার জন্য সুযোগ করে দিচ্ছেন, আমরা দেখতে চাই আপনারা যদিও আপনারা যেটা বলে গেলেন যে ভোটে হয়তো আপনারা এটা পাশ হয়ে যাবে, তারপরও আমরা দেখতে চাই আপনারা এটা নিয়ে জোরালো অবস্থান নিচ্ছেন। ব্যাংকিং খাতের দ্বিতীয় দুর্বলতা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকিং। সেন্ট্রাল ব্যাংকিং পৃথিবীর যে কোনো দেশের জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো অর্থনীতির জন্য। কিন্তু আপনারা জানেন 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যায় $81 মিলিয়ন, যেটা সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছিল। কি আজানের জন্য বিরতি নিব? আচ্ছা, থ্যাংক ইউ।